নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে স্পেশালি WBCS এবং UPSCর জন্য বাংলা অপশনাল ক্লাস করানো হয়, এছাড়া জিএস পেপারস, কম্পালসারি বাংলা, ইংলিশ ইত্যাদিরও ক্লাস করানো হয়। আজকে যেটা আমি তোমাদের কাছে প্রমিস করেছিলাম সেটা নিয়ে ভিডিও ক্লাসটা, সেটা হচ্ছে কি আমাদের সিলেবাসটা। আমি বারবার প্রত্যেকটা ক্লাসে বলি যে বাংলা অপশনাল, WBCS এর ক্ষেত্রে বলছি, যারা ইউপিএসসির অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটা নয়, তারা তোমরা স্কিপ করে চলে যেতে পারো। অনলি ফর WBCS অ্যাসপিরেন্ট যারা বাংলা অপশনাল নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা, যারা একেবারে শুরু করছো তাদের জন্য এই ভিডিওটা। তাহলে বাংলা অপশনালকে তোমরা বেছে নিয়েছো, কংগ্রাচুলেশনস, খুব ভালো একটা সাবজেক্ট। যারা বলে স্কোরিং না, ভুল কথা, একেবারেই স্কোরিং। অনেকে যারা র্যাঙ্ক করেছে তারাও কিন্তু বাংলা অপশনাল নিয়ে র্যাঙ্ক করেছে, তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ভালো সাবজেক্ট নিয়েছো। অনেকে গ্র্যাজুয়েশনে ছিল, তারা মোটামুটি আইডিয়া রয়েছে, অনেকের গ্র্যাজুয়েশন ছিল না, তারা ভালোবেসে নিয়েছো আশা করি, সিলেবাস দেখে ভালোভাবে মেটেরিয়াল দেখে নিয়েছো, যাই হোক নিয়েছো। তাহলে বাংলা অপশনাল নিয়েছি WBCS এর জন্য। এবার আমরা শুরু করব পড়াটা। কিভাবে শুরু করব? দুটো বিষয় আমি বারবার বলি, সিলেবাস আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। কিন্তু বাংলা অপশনালের ক্ষেত্রে সিলেবাসটা দেখে নিলাম হবে না, কিন্তু সিলেবাসের ভিতরে অনেক সাব টপিক আছে যেটা কিন্তু সিলেবাসে উজ্জ্ব। তো এইখানে আমার কাজটা আসে। এখানে আমার কাজটা কি? এই যে ভিডিও ক্লাসে আমরা আরেকটা, এটার একটা সেকেন্ড পার্ট হবে। এই ক্লাসে আমরা পেপার 1টার সিলেবাসটা ডিকোড করব। সিলেবাসে যেটা লেখা রয়েছে এবং কি কি উজ্জ্ব রয়েছে, কি কি আমাদের পড়তে হবে, সেটা আমরা আলোচনা করব। একটা সুন্দরভাবে আমি আমার হ্যান্ড রিটেন নোটসে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। সিলেবাসটা হাতে নিয়ে বসো, তোমরা লিখেও নিতে পারো স্ক্রিনশট নিয়ে, তোমাদের জন্য সুবিধা হবে। এবং কি কি পড়তে হবে না পড়তে হবে সেই টপিকের মধ্যে ইংরেজিতে লেখা থাকে, ঠিক আছে? এবং ইংরেজির মধ্যে ওর মধ্যে কি কি পড়তে হবে না পড়তে হবে সব আমি আলোচনা করে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আজকে আমরা আলোচনা করব WBCS বাংলা অপশনাল পেপার 1। পেপার 2 এর জন্য আলাদা একটা ভিডিও আসবে, নাহলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা, আমি চাই না। পেপার 1 একেবারে সিলেবাসের ফুল অ্যানালিসিস উইথ ডিকোডিফিকেশন, ঠিক আছে? একেবারে টপিক দেওয়া রয়েছে, তার আন্ডারে কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, কোথা থেকে পড়বো, কি বই থেকে পড়বো, সব তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাহলে দেখে নেও, শুরু করছি। পুরো সিলেবাসটা আমার একটা হ্যান্ড রিটেন নোটসের মাধ্যমে আমরা আলোচনা করব। হাতের লেখা খুব একটা ভালো না, তাও আমি বলে বলে দিচ্ছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে ভিডিওটা পুরোটা দেখো। আশা করি এই ভিডিওটা দেখার পরে পেপার 1 সম্পর্কে বাংলা অপশনালে সিলেবাস নিয়ে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? কারণ সিলেবাসটা মোটামুটি একটা ভাবে আলোচনা করে দিয়েছে, কিন্তু আলাদাভাবে কোনোভাবে এখান থেকে কী কী পড়তে হবে, কী কী টপিক আছে সেটা আলোচনা করা হয়নি। এরপরে আর কোনো প্রবলেম তোমাদের বাংলা অপশনালের সিলেবাস নিয়ে থাকবে না WBCS অপশনালের ক্ষেত্রে, এটা আমি বলতে পারি, ঠিক আছে? তাহলে শুরু করছি। এখানে দেখো বাংলা অপশনালের পেপার 1 আমার কাছে হ্যান্ড রিটেন ভাবে লেখা রয়েছে, মানে হাতে লেখা রয়েছে, সোজা কথা। তোমরা সিলেবাসটা আশা করি তোমাদের হাতের সামনে নিয়ে বসেছো। পেপার 1 সেকশন A, সেকশন B দুটো সেকশনে বিভক্ত থাকে এটা, ঠিক আছে? তাহলে সেকশন এতে প্রথমে আমরা কি রয়েছে দেখে নাও, টপিকস ফ্রম দ্য হিস্ট্রি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যদি বলি এটাকে ভাষা তত্ত্ব। এই যে সেকশন A থেকে 50 নম্বরের প্রশ্ন আসে, একটাই আসে, ঠিক আছে? আচ্ছা, টপিকস ফ্রম হিস্ট্রি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ কি কি আমাদের পড়তে হবে দেখে নি। দাগে কি বলেছে, দ্য ক্রোনোলজিক্যাল ট্র্যাক ফ্রম প্রোটো ইন্ডো ইউরোপিয়ান টু বাংলা, ফ্যামিলি ট্রি উইথ ব্রাঞ্চেস অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ডেটস। এটার মানে কি ভালো করে দেখো, বোঝা যাচ্ছে কিনা। প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, এটা হচ্ছে আমাদের টপিক। এটার জন্য বই বলে দিচ্ছি, রামেশ্বর শ, বাংলা ভাষা তত্ত্বের একটা মাত্র বই, রামেশ্বর শ-এর বই অবশ্যই কিনে নাও। অনলাইন পিডিএফও তোমরা অ্যাভেলেবেল রয়েছে, পেয়ে যাবে। কিন্তু আমি মনে করি পিডিএফ থেকে হাতে নিয়ে পড়া একটা বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস, একটা ভাষাতত্ত্বের ইতিহাস, একটা সাহিত্যের ইতিহাস, এই দুটোর মধ্যে এই পুরো পেপারটার জন্য দুটো বই অ্যাটলিস্ট কেনা উচিত। যেখান থেকে তোমরা নোট বানাও, যাই করো না কেন, দুটো বইয়ের কোনো বিকল্প হয় না, ঠিক আছে? রামেশ্বর শ-এর বই আর যে কোনো ভাষা সাহিত্যের ইতিহাস, কোনো প্রবলেম নেই, যে কোনো বই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অসিত কুমার বন্দ্যোপাধ্যায় গ্রেট, যে কোনো বই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো, আমরা যদি এই সিলেবাসটাকে একটু ডিকোড করে নিই না, তাহলে তোমরা বুঝতে পারবে যে আচ্ছা সিলেবাসে এটা বলা রয়েছে, এটা কিন্তু পড়তে হবে অনেক কিছু, ঠিক আছে? তাহলে একটু দেখে নি কি কি আছে। আচ্ছা, হিস্টোরিক্যাল
স্টেজেস অফ বাংলা ওল্ড মিডল নিউ অ্যান্ড দেয়ার লিঙ্গুইস্টিক ফিচার্স। তাহলে প্রাচীন, মধ্য ও আধুনিক বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যর মধ্যে রূপতাত্ত্বিক, ধ্বনিতাত্ত্বিক, ছন্দগত সব পড়ছে। আমি ক্লাসে আলোচনা করে দিয়েছি, আবার দরকার পড়লে আবার ভালোভাবে টপিক ওয়াইজ আলোচনা করে দেব। আর অনলাইন পেড ব্যাচ জয়েন করতে পারো, যেখানে তোমরা নোটস পেয়ে যাবে। ক্লাসে আলোচনাও করানো হয়, শুধু কিন্তু নোটস দেওয়া হয় না। শুধুমাত্র তোমরা ভাবো যদি আমরা ক্লাস জয়েন করবো নোটস পাওয়ার জন্য, একেবারেই না। ক্লাসে আলোচনা করা হয়, মক টেস্ট হয়, নোটস লিখতে দেওয়া হয়, নোটস লিখিয়ে দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি ডায়ালেক্টস অফ বাংলা অ্যান্ড দেয়ার ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স। উপভাষা আর তার বৈশিষ্ট্য। আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, হাতের লেখা খুবই বাজে, তাই বারবার করে বলে দিচ্ছি, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে উপভাষা, আমাদের যে উপভাষাগুলো রয়েছে বরেন্দ্রী, রাঢ়ী, বঙ্গালী, রাজবংশী, এই বিষয়গুলো উপভাষা এবং তার বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? এই টপিকগুলোর সাথে সাথে তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা নিয়ে বসো না, তাহলে বুঝতে পারবে যে কোথা থেকে কি কি আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে এলিমেন্টস অফ বাংলা ভোকাবুলারি, বাংলা শব্দ ভান্ডার। ওই রামেশ্বর সব বইয়ের মধ্যে সব পেয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে। আচ্ছা, ফর্মস অফ বাংলা লিটারি প্রোজ, সাধু ও চলিত বাংলার বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবে। আচ্ছা, প্রসেস অফ ফোনেটিক চেঞ্জেস ইন বাংলা ল্যাঙ্গুয়েজ, অপিনিহিতি, অভিশ্রুতি, সমীবভন, স্বরভক্তি বা বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি। এটা আলাদা করে কিছু বলার নেই, প্রত্যেকটা আলাদা করে লেখাই রয়েছে। আচ্ছা, প্রবলেমস অফ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড রিফর্ম অফ অ্যালফাবেট অ্যান্ড স্পেলিং অ্যান্ড দোজ অফ ট্রান্সলিটারেশন অ্যান্ড রোমানাইজেশন। এই টপিকটা একটু নতুন, অপেক্ষাকৃত, এবং নতুন হলেও এখান থেকে কোনোদিনও প্রশ্ন আসেনি। মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো আসেইনি প্রায়, আমি যদি মিস করে যাচ্ছি সেটা আমি জানি না, কিন্তু আসেনি। কিন্তু আসেনি মানে আসবে না, এটা কিন্তু ভাবা যাবে না। তো সিলেবাস তোমরা চাইলে এটা বাদ দিতে পারো, যারা একটুখানি কাটছাট করে পড়ছো। কিন্তু আমি যখন বলবো যারা র্যাঙ্ক করতে চাও, যারা ভালো নাম্বার পেতে চাও, তারা আমার মনে হয় কোনো কিছুই বাদ দেবে না। সিলেক্টিভ ওয়েতে সিলেবাসের কাটছাট করা না করাই ভালো, মোটামুটি একটা আইডিয়া রাখা ভালো। তাহলে এই বিষয়টা কি? ঐতিহ্যগত বর্ণমালার সমস্যা এবং আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার নীতি এবং রোমীয় বর্ণান্তর ও লিপ্যন্তর। নামটা শুনে এরকম ভজকট লাগলো তো, আসলে কিছুই না, রোমানাইজেশন, মানে যে বাংলা ভাষা থেকে রোমানাইজেশন বা বলা যেতে পারে আন্তর্জাতিক একটা বর্ণমালা যেটা রয়েছে, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, IPA, সেটার একটা বৈশিষ্ট্য, তার যে বিষয়গুলো, সমস্যা, তার যে গুরুত্ব, এই বিষয়। ঠিক আছে? সব কিন্তু রামেশ্বর স্যার বইতে পেয়ে যাবে। ওকে? আচ্ছা, এরপর আমাদের সেকশন বি, ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে, হিস্ট্রি অফ বাংলা লিটারেচার। এত কিছু আমি ভিডিওর একেবারে প্রথম দিকে যেটা বললাম, যে বাংলা সাহিত্যের ইতিহাসের ওল্ড বাংলা অ্যান্ড মিডল বাংলা, পিরিয়ডাইজেশন অফ বাংলা লিটারেচার, ওল্ড বাংলা আর মিডল বাংলার মাধ্যমে আমাদের কি কি পড়তে হবে, প্রাচীন যুগ আর প্রাচীন আর মধ্য বাংলা, বাংলার ইতিহাসের দুটো বিষয়, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, ব্যাস হয়ে গেল, কিচ্ছু বলতে হবে না। শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ। এবার চর্যাপদ থেকে অনেকগুলো প্রশ্ন আসে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে, সেগুলো আলাদা ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে কি রুটস অ্যান্ড রিজনস বিহাইন্ড দ্য এমার্জেন্স অফ মডার্নিটি ইন বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত, মূল স্রোত ও কারণ। বাংলা সাহিত্যে আধুনিকতা যখন প্রবেশ করছে, তার কারণগুলো কি কি, তার বৈশিষ্ট্যগুলো কি কি, এইগুলো আসে। এটা যে কোনো তোমরা সাহিত্যের ইতিহাসের বইতে তোমরা পেয়ে যাবে। আর এছাড়া যদি ভালোভাবে আলোচনার দরকার হয়, আমার ইউটিউব ক্লাস তো রয়েছেই, আর পেড ব্যাচ অলওয়েজ ওপেন। আচ্ছা, পরেরটা দেখো, এভলিউশন অফ ভেরিয়াস মিডল বাংলা ফর্মস। তাহলে এই প্রথমে যে মিডল বাংলাটা রয়েছিল, এইখানের সাথে এই মিডল বাংলার পার্থক্যটা কি? পার্থক্য এটাই যে মিডল বাংলা বা মধ্য বাংলার দুটো ভাগ, আদি মধ্য, অন্তমধ্য। এইখানে অন্তমধ্যটা রয়েছে পুরোটা, আদি মধ্যে শুধু শ্রীকৃষ্ণ কীর্তন, অন্তমধ্যে অনেক কিছু রয়েছে। কি কি রয়েছে? মঙ্গল কাব্য রয়েছে, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্যের মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারত, ভাগবত, জীবনী সাহিত্যে রয়েছে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত। এই পুরো বিষয়টা হয়ে গেল আমাদের মধ্য বাংলা কমপ্লিট। এরপরে আমরা চলে আসছি ডেভেলপমেন্ট অফ প্রোজ। ডেভেলপমেন্ট অফ প্রোজ অর্থাৎ গদ্য সাহিত্যের বিকাশ। এবার দেখো লিস্ট, দেখো শুধু রয়েছে ডেভেলপমেন্ট অফ প্রোজ, কিন্তু এর মধ্যে কি কি আছে, কি কি পড়তে হবে, যেটা সিলেবাসে দেওয়া নেই। এটা না জানলে তোমরা তৈরি করবে কিভাবে, তাই না? এই জন্যই কিন্তু আমাদের ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। ওকে, চলো, ডেভেলপমেন্ট অফ প্রোজের মধ্যে বা গদ্য সাহিত্যের বিকাশের মধ্যে আমাদের কি কি পড়তে হবে দেখো। কতগুলো, 17টা সাব টপিক, যেটা একদমই সিলেবাসে দেওয়া নেই। ঠিক আছে? কি কি? শ্রীরামপুর মিশন, একেবারে দেওয়া নেই, ভুল কথা, দেওয়া আছে, কিন্তু একটু আমরা জানি না কি কি পড়তে হবে। ডেভেলপমেন্ট অফ প্রোজ মানে গদ্য সাহিত্যের বিকাশ। এবার গদ্য সাহিত্যের বিকাশে কাদের কাদের অবদান রয়েছে সেটা তো আমাদের জানতে হবে না। প্রিভিয়াস আর কোশ্চেন পেপার, বারবার বলছি, প্রিভিয়াস আর কোশ্চেন পেপার দেখো, বুঝতে পারবে। আচ্ছা, কি কি পড়তে হবে এখানে আমাদের? শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজের গদ্য চর্চা পড়লাম,
রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, প্রমথ চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর, গোপাল হালদার, বুদ্ধদেব বসু। এবার দেখো, প্রমথ চৌধুরী থেকে একটা প্রশ্ন এসেছিল 2 বছর বা 3 বছর আগে, ঠিক আছে? যাই হোক, তো এবার প্রমথ চৌধুরী কোথা থেকে এসছে? প্রশ্ন তো এসছে, সিলেবাসের কোন জায়গা থেকে এসছে? তাহলে এখান থেকে এসছে, ঠিক আছে, বুঝতে পারলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, লিখে নিও, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ন্যারেটিভ অ্যান্ড লিরিক ট্রেন্ডস ইন 19th সেঞ্চুরি বাংলা পোয়েট্রি, এটারও সাব টপিক আছে। তো বাংলা সাহিত্যের ইতিহাস কতটা ভাস্ট দেখে নিতে পারো। আচ্ছা, 19 শতকে বাংলা কাব্যে গীতিকাব্যিক প্রবণতা, প্রচুর গীতি কবিদের আমাদের পড়তে হবে, প্রচুর না, 8 জন। কি কি আমরা দেখে নিই? ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়। রবীন্দ্রনাথ ঠাকুর সবকিছুতে পড়তে হবে, আলাদা করে টেগোর বলে টেগোর অ্যান্ড পোস্ট টেগোরান্স তো বলাই রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের সব কিছুতে পড়তে হবে, মানে কবি হোক, নাট্যকার হোক, ছোট গল্পকার হোক, ঔপন্যাসিক হোক, প্রাবন্ধিক হোক, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের রবীন্দ্রনাথটা পড়তেই হবে, ঠিক আছে? আর তার সাথে সাথে আমাদের এই বিষয়গুলো পড়তে হবে। তাহলে ন্যারেটিভ অ্যান্ড লিরিক ট্রেন্ডসের ইন 19th সেঞ্চুরি বাংলা পোয়েট্রির মধ্যে আমরা কি কি পেলাম? এই 8 জনের নাম পেলাম, স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নেবে। আচ্ছা, বাংলা ড্রামাটিক লিটারেচার 19th সেঞ্চুরি, টেগোর, পোস্ট 1944 বাংলা ড্রামা, এটার কি কি বিষয় আমাদের পড়তে হবে দেখে নাও একবার। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস 19 শতক, রবীন্দ্রনাথ 1944-এর পরবর্তী বাংলা নাটক তথা গণনাট্য ও নবনাট্য আন্দোলন, ঠিক আছে? এর মধ্যে আমাদের কি কি পড়তে হবে? রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ, তুলসী লাহিড়ী, মন্মথ রায়, দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত। এই যে 3টে টপিক বলা ছিল বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসের মধ্যে, 19 শতক, রবীন্দ্রনাথ, 1944-এর পরবর্তী বাংলা নাটক, এই যে বিষয়টা 19th সেঞ্চুরি, টেগোর, পোস্ট 1944 বাংলা ড্রামা, এর মধ্যে এই বিষয়গুলো রয়েছে। এগুলো কে বলবে তোমাদেরকে? আমি বলবো। আচ্ছা, টেগোর অ্যান্ড পোস্ট টেগোরান্স আপ টু দ্য ডিকেড অফ 50s, তাহলে 50-এর দশক অব্দি রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র পরবর্তী কবিরা কি কি করতে হবে। এবার এখান থেকে একটা বিষয় তোমরা একটু দেখে নাও, এইখান থেকে রবীন্দ্রনাথ এবং টেগোর অ্যান্ড পোস্ট টেগোরান্স বলা রয়েছে, তাহলে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র পরবর্তী কবি, রবীন্দ্র পরবর্তী কবির মধ্যে রবীন্দ্র অনুসারী কবি এবং রবীন্দ্র বিরোধী কবি দুটোই রয়েছে, ঠিক আছে? তাহলে এরকম প্রশ্ন কিন্তু আসে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে রবীন্দ্র অনুসারী কবি এবং রবীন্দ্র বিরোধী কবিদের মধ্যে কি বৈশিষ্ট্যগুলো কি কি আছে, দুই ধারার এক একজন কবি নিয়ে আলোচনা করো, এ ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে? আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আলোচনা করব তখন আমরা আলোচনা করে দেবো সবটাই। আচ্ছা, এবার আমরা দেখে নিই এর মধ্যে থেকে কি কি পড়তে হবে। টেগোর অ্যান্ড পোস্ট টেগোরান্সের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তো অবশ্যই পড়তে হবে, কারণ টেগোর রয়েছে। সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্র অনুসারী কবি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে আমাদের কিন্তু রবীন্দ্র বিরোধী কবি শুরু হচ্ছে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, কাজী নজরুল ইসলাম, সবাই এরা রবীন্দ্র বিরোধী কবি। তারপরে পরবর্তী যে কবি, রবীন্দ্রনাথের পরবর্তী কবি 50-এর দশক অব্দি কারা আছেন? জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, জসিমউদ্দিন, প্রেমেন্দ্র মিত্র, বিষ্ণু দে, অরুণ মিত্র, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুকান্ত ভট্টাচার্য। আরো অনেকে রয়েছে, আমি তোমাদের কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোই বললাম। আরো প্রচুর রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাস ভীষণ ভীষণ ভাস্ট, এটা সমুদ্রের মতো, কিন্তু আমাদেরকে একটু সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে। তো তো সেইগুলো হচ্ছে কি, এটা হলো সাজেশন, ঠিক আছে? তোমরা ভাবো যে এইটা যদি সাজেশন হয় তাহলে আর কি, কিন্তু কিছু করার নেই। এখন থেকে যদি তোমরা শুরু করো না, হয়ে যাবে, ঠিক আছে? মানে একেবারে যদি তোমরা মিনসের জন্য প্রিলিমসের পরে পড়া শুরু করো তখন হবে না, এখন থেকে পড়া শুরু করো, দেখবে কত সুন্দর করে তোমাদের নোট তৈরি হয়ে যাবে, পড়া হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার দেখো পরেরটা রয়েছে ফিকশন মেজর অথার্স। এবার তো বলেই দিয়েছে, ফিকশন মানে কথা সাহিত্য। কথা সাহিত্যের দুটো ভাগ, ছোট গল্প, উপন্যাস, ওকে? তাহলে এই যে নাম দেওয়া রয়েছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, এই যে নামগুলো দেওয়া রয়েছে, এটা আমাদের উপন্যাস আর ছোট গল্প দুটোই করতে হবে, ঠিক আছে? শুধুমাত্র কিন্তু ঔপন্যাসিক বা ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র করলাম বা ঔপন্যাসিক রবীন্দ্রনাথ করলাম, ঔপন্যাসিক শরৎচন্দ্র করলাম, হবে না। এই যে ফিকশনের যে পার্টগুলো রয়েছে, উপন্যাস, ছোট গল্প, এবং যেহেতু আমরা গদ্য সাহিত্যের বিকাশের পর্ব পেয়েছি, সেখানে কিন্তু প্রবন্ধও আছে, তো ওখান থেকে আলাদা করে প্রবন্ধ আছে, তো এখান থেকে পড়তে হবে না, সেখানে আমরা পড়বই, ঠিক আছে?
তো এগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, এবার দেখি লাস্টের দিকে আমরা চলে এসেছি উমেন অ্যান্ড বাংলা লিটারেচার। এখানেও তাই জিনিস, আশাপূর্ণা দেবী, স্বর্ণকুমারী দেবী, মহাশ্বেতা দেবী, রাজলক্ষ্মী দেবী, কবিতা সিংহ, নবনীতা দেবসেন। এবার এটা হচ্ছে ট্রিকি জায়গা। প্রিভিয়াসের কোশ্চেন পেপার দেখো, বুঝতে পারবে। আশাপূর্ণা দেবীর 4টে উপন্যাস আলোচনা করো, এরকম প্রশ্ন এসছে। নবনীতা দেবসেনের কবিতা আলোচনা করো। রাজলক্ষ্মী দেবী এরকম ভাবে, মানে এই যে এই উমেন অ্যান্ড বাংলা লিটারেচার আছে না, এই যে যতজনের নাম দেওয়া রয়েছে তাদের উপন্যাস, মানে তারা যা যা রচনা করেছেন সবই করতে হবে, সোজা কথা। তারা যদি উপন্যাস রচনা করেন তাহলে উপন্যাস গুরুত্বপূর্ণ। যেমন ধরো আশাপূর্ণা দেবী যেটার জন্য বিখ্যাত, ত্রয়ী উপন্যাসের জন্য বিখ্যাত, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, এটার জন্য বিখ্যাত। তো আর আরো অনেক কিছুর জন্য বিখ্যাত অবশ্যই। মহাশ্বেতা দেবী 1084 মার জন্য বিখ্যাত, আরো অনেক কিছু আছে, কিন্তু এই যে এগুলোর জন্য বিখ্যাত। তো এইগুলোকে মাথায় রাখবে অবশ্যই। তো সব কিছু আমরা কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে এনার যে নাম বলা রয়েছে, তারা যা যা রচনা করেছেন সবই আমাদের সিলেবাসে রয়েছে। উপন্যাস, ছোট গল্প, যা যা কবিতা, যা যা তারা রচনা করেছেন, ঠিক আছে? তো এটা আমাদের মাথায় রেখে কিন্তু আমাদের মোটামুটি তাহলে সিলেবাসের এটা হচ্ছে আমাদের বিষয় আশয় পেপার 1 পুরোপুরি আমাদের ডিকোড করা হয়ে গেল। এটা তোমরা স্ক্রিনশট মারো, লিখে রাখো, যেখানে সিলেবাস আছে সেখানে লিখে রাখতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর একটা পরবর্তী ক্লাস আসবে, সেখানে আমরা পেপার 2 নিয়ে আলোচনা করবো। পেপার 2 তো আরেকটু ভাস্ট, কারণ ওখানে অনেকগুলো জায়গা রয়েছে। পেপার 1-এ মোটামুটি একটা ডিকোড করা গেলেও পেপার 2-তে একটু প্রবলেমেটিক জায়গা আছে। অত বেশি ডিকোড করার জায়গা নেই, কিন্তু পড়বার পরিধিটা অনেকটা বেশি, ঠিক আছে? তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলো। মোটামুটি বাংলা অপশনালের পেপার 1-এর সিলেবাস এটাই। শুধুমাত্র যেটা দেওয়া থাকে শুধুমাত্র সেটা নয়, তার ভিতরে অনেক কিছু রয়েছে, আশা করি বুঝতেই পেরেছো। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, কেমন ভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ সেটাও জানাতে ভুলো না, কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।